আসসালামু আলাইকুম। গল্প প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব 8। মেঘের আড়ালে ডেকে গিয়েছে তারারা। মেঘ ধীরে ধীরে অগ্রসর হচ্ছে গোলাকার আলো ছড়ানো চাঁদটার দিকে। কিছুক্ষণের মধ্যেই মেঘের আড়ালে ডেকে গেল গোলাকার চাঁদ। দুই এক ক্ষণ কাটার পর মেঘ গর্জন তুলে আকাশ কাঁপিয়ে বজ্রপাত করল। তারপর আবার সব নিস্তব্ধ হয়ে গেল। এরকম অনেকক্ষণ কাটল, বৃষ্টি আসার আগ পর্যন্ত। বাতাসের আর বজ্রপাতের তাণ্ডব। আজ আর ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে বৃষ্টি শুরু হলো না। শাসা বাতাসের সাথে বড় বড় ফোঁটা নিয়ে মাটিতে পতিত হলো বৃষ্টি। আর সেই বৃষ্টির ছিটে এসে গায়ে লাগলো ইসরাতের। ইসরাত বৃষ্টি একেবারে পছন্দ করে না। পছন্দ না হওয়ার কারণ আছে। বৃষ্টির পানি গায়ে লাগলে তার 10 মিনিটের ভেতরেই মাথা ব্যথা শুরু হয়, হাঁচি আর সর্দি হয়ে যায়। তাই বৃষ্টির ফোঁটা গায়ে লাগতেই বারান্দা থেকে জুতা পাইয়ে রুমে ফিরে আসলো ইসরাত। বারান্দা থেকে বৃষ্টির পানি রুমে ঢুকতে না পারে, তাই টেনে লাগিয়ে দিল স্লাইডিং দরজা। নুসরাত বাড়িতে নেই। গত সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়ে গিয়েছে সৌরভীকে নিয়ে। নাসির সাহেব প্রথমে একা ছাড়তে রাজি হচ্ছিলেন না। কি না কি অঘটন ঘটায় ওখানে গিয়ে। এই মেয়ের উপর তিনি নখ পরিমাণ বিশ্বাস করেন না। হয়েছে তো ওনার মতোই, ঘাড়তেরা, নিজে যা ভালো বুঝে তাই। অন্য সেখানে বুঝিয়ে মরে যাক, ওসব সে শুনবে না। আমি যা বুঝেছি তাই ঠিক, অন্যরা যা বুঝেছে সব ভুল। তাই নাসির সাহেব ছাড়তে চাইছিলেন না। কিন্তু নাসরবান্দা নুসরাত ব্রাহ্মণবাড়িয়া যাবে মানে যাবেই। একবার যখন ঠিক করেছে সে যাবে, তার মানে সে যাবেই ওখানে। হয়তো নিজে যাবে, নয়তো ওর রুহু ওখানে যাবে। নাসির সাহেবকে মানতে না দেখে হাত পা ধরে পুরো একদিন লটকে বসে রয়েছিল। তাকে যাওয়ার পারমিশন না দিলে সে নাসির সাহেবকে বাড়ি থেকে বের হতে দিবে না, এমনকি ওয়াশরুমেও যেতে দিবে না। শেষ পর্যন্ত নুসরাতের ঘাড় তেরামিতে হার মেরে নাসির সাহেব পারমিশন দিলেন তাকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য। ইসরাত মনে করে যাওয়াই উচিত এই অসুস্থ পরিবেশ থেকে বের হয়ে বাহিরে কোথাও। এভাবে হসপিটাল দিন রাত পড়ে থাকলে নুসরাত নিজেও অসুস্থ হয়ে যেত। তাই না চাইতেও ইসরাতের কথাই নাসির সাহেব একা ছেড়েছেন নুসরাতকে। মেহেরুন্নেসার শরীর আগের মতোই খারাপ, কোনো উন্নতি হয়নি। গত 2 দিনে আরও বেশি অবনতি হয়েছে। তারপরও ডাক্তাররা থেমে যাচ্ছেন না। তাদের না থামার জন্য মোটা অঙ্কের একটা অংশ নাসির সাহেবকে খরচ করতে হচ্ছে। ইসরাতের সাথে জাইনের আর দেখা হয়নি হসপিটালে সেদিনের দেখা হওয়ার পর। হসপিটালে লাস্ট দিন জাইনকে রেখেই বাড়ি ফিরে এসেছিল সে আর নুসরাত। লিপি বেগম আর হেলাল সাহেবের সাথে দেখা হয়েছিল হসপিটালের করিডোরে। সাথে ইরহামও ছিল। ইরহামই তাদের দুইজনকে পরিচয় করিয়ে দিয়েছে নতুন করে বড় বাবা আর বড় মায়ের সাথে। ইসরাত সুন্দর করে দুজনের সাথে কৌশল বিনিময় করলেও নুসরাত তা করেনি। মুখ ঘুরিয়ে রেখে দেয়ালের দিকে তাকিয়ে থেকে নির্বিকার কণ্ঠে শুধু হেলাল সাহেবকে সালাম জানিয়েছিল, সেটাও আসসালামু আলাইকুম বলেনি, বলেছিল সালামালাইকুম। ইসরাতের সালামের জবাবে হেলাল সাহেব মিচিমিচি হেসে শুধু জিজ্ঞেস করেছিলেন, কেমন আছো মা? ইসরাত মুখ দেখে আন্দাজ করতে পেরেছিল হেলাল সাহেবের ঠোঁটে ঝোলানো মেকি হাসি। সেই হাসি দেখেই তার মুখের হাসিটা নিভে গিয়েছিল। তারপর নিষ্ক্রিয় গলায় উত্তর করেছিল, জি ভালো। এইটুকু কথা হয়েছিল হেলাল সাহেবের সাথে। বাবা বড় বাবার বিষয়ে কোনো কথা না তোলায় সেও আর কিছু বলেনি বাবাকে এই বিষয়ে। হাতের রোলেক্স সাবমেরিনার টুটুনের সাদা পাতনের কাজ করা ঘড়িটি চোখের সামনে তুলে ধরল আরশ। 10 মিনিট প্রায় শেষের দিকে। এতক্ষণে হয়তোবা ভাই, বাবা, মা সকলে তাদের লাগেজ নিয়ে নিচে উপস্থিত হয়ে গিয়েছেন। সোহেদ আর সোহেব শুধু আজ বাড়িতে অনুপস্থিত। একজন অফিসে আছেন আর অন্যজন হসপিটালে দাদির কাছে আছেন। আরশ লাগেজের হ্যান্ডেলে ধরে ধীরে ধীরে টেনে নিয়ে আসলো লাগেজ নিচে। বড়সড় লাগেজটা খুবই সতর্কতার সহিত নিচে নামিয়ে আনলো।
এমনভাবে আনলো যাতে একটু জোরেই টান দিলে লাগেজ ফেটে যাবে, নয়তো লাগেজের কষ্ট হবে। ইরহাম তেরা চোখে তাকিয়ে নাক কুচকালো। নাক কুচকানো শেষে চোখ উপরে তুলতেই আরশকে তার দিকে ছোট ছোট চোখ বানিয়ে এক যুগে চেয়ে থাকতে দেখে কুচকানো মুখ নিমিষেই হাসি হাসি করে ফেলল। বাহিরে হাসি হাসি মুখ থাকলেও ভেতরে বিতৃষ্ণায় শেষ হয়ে যাচ্ছে সে। ইরহাম মনে করেছিল আরশ একজন জেন্টলম্যান, কিন্তু এই বেটা যদি দেশে না আসতো সে কখনোই জানতে পারতো না এই বেটা এত খারুশ। যেদিন দেশে এসেছিল সেদিনে তাকে 5টা চড় মেরে দিয়েছে। কেই বা দেশে এসেই নিজের ছোট ভাইকে এভাবে থাপড়াই, কেউ না থাপড়ালেও এই বেটা থাপড়াই। সামান্য কল না ধরাই তাকে 2টো থাপ্পড় মেরেছিল, আর দ্বিতীয়বার একটা মেরেছিল দৌড় দেওয়ার জন্য। এরপরে 2টো খেয়েছিল, একটা ভুল ইনফরমেশন দেওয়ার জন্য, আর একটা নুসরাতের হুডি আর মাস্ক পরিহিত ফটো পাঠানোর জন্য। এখানে ওর কি দোষ? ওই পাগল মহিলাই তো তাকে দিয়ে অ্যাস্থেটিক পিক তোলাই। তার কি দোষ যদি মুখ না বের করে ছবি তোলে? কথাগুলো ভাবতে ভাবতে ইরহামের হাত গালের কাছে চলে গেল। এখনো গালে ব্যথা রয়ে গিয়েছে। 2 দিন ধরে মুখ নাড়াতে পারেনি 5টা থাপ্পড় খাওয়ার জন্য, আর সাথে মাংসও খেতে পারেনি। সব মাংস এরা 2 ভাই একাই খেয়ে নিয়েছিল। আর মাকেও দেখেছিল কীরকম আদর আপ্যায়ন করে খাওয়াছিল, যেন নিজের ছেলের বিয়ে দিবে এই পোলাদের সাথে। ইরহামের মুরগির লেগ পিসের কথা মনে হতেই মুখ গুমরা হয়ে গেল। ঝর্ণা বেগম কিভাবে সব মাংসের টুকরোগুলো তার চাচাতো ভাইদেরকে ঢেলে দিলেন প্লেটে, আর তাকে এক পিসও দেননি। শুধু 4টা মুরগির হাড় আর একটা মাত্র বুকের অংশ দিয়েছিলেন। কত আশা নিয়ে সে বলেছিল মাংস খাবে বলে। হাই তার কি কপাল! তার কপালে জুটেছে মুরগির মাত্র 4টে হাড় আর এক টুকরো বুকের অংশ, তাও তার তর্জনী আঙ্গুলের মতো ছোট। খাবার না খেতে পেয়ে রোগা হয়ে যাওয়ার জন্য তার 2টো গার্লফ্রেন্ডও বেগে গিয়েছে। হাই কপাল! জীবনটা বেদনার হয়ে গেল। নিজের চিন্তা পাশে ফেলে সামনে তাকাতেই দেখল হেলাল সাহেবের লাগেজের চেন খোলা হচ্ছে। ইরহাম ভেবে নিল কি কি বের হবে ওখান থেকে। তার চোখে ভাসল নুসরাতের হাতে থাকা মোবাইলের মতো দেখতে 7-8টা আইফোন, আর সাথে 10-12টা চকলেট বক্স। ইরহাম আরও ভাবল বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম, মানিব্যাগ, ল্যাপটপ, জুতো, কাপড় ইত্যাদি ইত্যাদি। যখন চিন্তা শেষ হলো তখন হাসি হাসি মুখ নিয়ে চোখ নিচের দিকে নামায়, আর তখনই তার হাসি হাসি মুখ নিমিষেই আধারে ঢেকে গেল। লাগেজের ভেতর থেকে তার চিন্তা ভাবনা করা কোনো জিনিসই নেই, শুধু ওষুধ আর ওষুধ। গিফট দেখার জন্য আনসান করা মনটা ফুস করেই নিভে গেল। মুখটা পেঁচার মতো করে চারিদিকে চোখ ঘুরালো। না, কেউই নেই তার দিকে তাকিয়ে। কেউ একবার তাকিয়ে দেখছে না তার দুঃখী মুখটা। এই জীবনটাই বৃথা। এসব কে নিয়ে আসে বিদেশ থেকে? নিজের মনের প্রশ্ন মুখে ফুটে আসলো। মৃদুকণ্ঠে ইরহাম জানতে চাইল, এসবই নিয়ে এসেছেন, আর কিছু আনেননি? ইরহামের গুমরা মুখের দিকে তাকিয়ে হেলাল সাহেব অধর প্রসারিত করে হেসে জিজ্ঞেস করলেন, আর কি নিয়ে আসবো? এইগুলো দিব বলেই তো সবাইকে এখানে ডেকে নিয়ে আসছি। পছন্দ হয়নি? হেলাল সাহেবের প্রশ্নে ভেতরে কান্নায় ফেটে পড়া ইরহাম হে হে করে হেসে উঠল। তার কান্নাও আসছে, আবার হাসি। এরা কারা? কোথা থেকে এসেছে? ঔষধ আবার কার পছন্দ হয় ভাই? তাদের বাড়ির মানুষ কি সব অসুস্থ যে বড় বাবা বিদেশ থেকে টেনে নিয়ে আসতেন ওষুধ? ভেটের ভেতর কিল মেরে কথাগুলো আটকে রাখলো। আজ তার ভাই নুসরাতকে বড় মিস করলো এই বাড়িতে। তার ভাইটা থাকলে বলতো এসব কে নিয়ে আসে? ফ্রান্স থেকে ফিরে আসা গরিব লোক। দুঃখী মুখ বানিয়ে কথাগুলো বহু কষ্টে চেপে গিয়ে বলে উঠল, জি অনেক পছন্দ হয়েছে, কিন্তু এসব কে নিয়ে আসে বিদেশ থেকে টেনে? গলার নিচে আটকে থাকা কটাটা মুখ ফসকে বের হয়ে গেল। কতটা বের হতে দেরি।
সৈয়দ বাড়ির দুই কর্ত্রীর চোখ রাঙানো আর দেরি হলো না। মা আর চাচির ধমকি দেওয়া চোখে তাকানো দেখে কথা পাল্টে নিল ইরহাম। হ্যাঁ হ্যাঁ করে হেসে বলে উঠল, স্লিপ অফ ট্যাং হয়ে গিয়েছে। আসলে আমার মনের ভিতর এই কথা ছিল, তাই মুখ ফসকে বের হয়ে গিয়েছে। আবার সত্যি কথা বলে দেওয়ায় ইরহাম জিভ কাটে। আবার সত্যি বলে দিয়েছে সে। পরপরই আবার নিজের সততা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে। মা চাচির দিকে তাকায় না। দেখা গেল একজন ঝাড়ু হাতে আর অন্যজন পায়ে জুতো হাতে দাঁড়িয়ে আছেন। তাই নিজেকে সূত্রে নিয়ে মোলায়েন কণ্ঠে বলে ওঠে, আমি বলতে চাইনি এইভাবে। ইরহামের কথাই কান না দিয়ে হেলাল সাহেব ধীরে ধীরে ওষুধের বাক্সগুলো বের করে রাখতে শুরু করলেন। আর ইরহাম চোখ মুখ কুঁচকে বসে রয়। তারপরও মনের ভিতর একটু একটু আশার প্রদীপ জ্বলে যে আরশ ভাই আর জাইন ভাইয়ের লাগেজ থেকে কিছু বের হবে। সেই আশা নিয়ে হা করে লাগেজ দুটোর দিকে লোভী চোখে তাকিয়ে থাকে। চোখের সামনে ভাসে নানা রকম জিনিসপত্র। এইবার জাইন লাগেজের চেন খুলে উপরের শার্টার সরাতেই ইরহামের চোখ বের হয়ে আসে। ওকি কুটরের ভেতর থেকে চোখ গুল গুল করে একবার জাইন আর একবার মা চাচিদের মুখ দেখে। এবার রোহিণী বেগম আর ঝর্ণা বেগম সমান অবাক হয়ে গিয়েছেন। আহান আর সফি খাতুন গিয়েছেন নাসির মঞ্জিলে, তাই তারা এই মুহূর্তে এখানে উপস্থিত নেই। রোহিণী বেগম লাগেজের দিকে তাকিয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেললেন। একবার ঝর্ণা বেগমের দিকে, একবার লিপি বেগমের দিকে বিস্ময় নিয়ে ফিরে ফিরে বারংবার তাকালেন। জাইনের লাগেজ থেকে বের হয়ে এসেছে ডাক্তারি বিভিন্ন প্রকার ইনস্ট্রুমেন্ট, স্টেটোস্কোপ, রেনোক্লিন। পুরো লাগেজে এসব হাবিজাবি জিনিসে ভর্তি। ইরহামের লুবি হয়ে আসা চোখগুলো এসব দেখে আশা হারিয়ে জিমিয়ে গেল। ঠোঁট চেপে ধরে নিজের কান্না আটকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই জাইন জিজ্ঞেস করলো, এইভাবে অদ্ভুত চোখে তাকিয়ে আছেন কেন বৌমা? আমি কি ভুল কিছু নিয়ে এসেছি? আসলে আপনাদের কাছে তো পরার কাপড় আছে, তাই আমার কাছে মনে হলো এসব নিয়ে আসলে আপনাদের লাভ হবে। আমি স্টোরে যাওয়ার পর এইগুলো ছাড়া ভালো আর কোনো জিনিস আমার চোখে লাগেনি, তাই নিয়ে আসলাম। পছন্দ হয়নি বৌমা আর ছোট আম্মু? রোহিণী বেগম ঠোঁট টিপে হাসি আটকালেন। যেখানে সেখানে হেসে দেওয়ার বেমো আছে তার। কোনো রকমের ঠোঁট চেপে ধরে হাসি আটকিয়ে আওড়ালেন, হ্যাঁ বাবা, অনেক পছন্দ হয়েছে। ইরহাম তাদের কথার মধ্যে ফোড়ন কেটে জিজ্ঞাসা করলো, ভাইয়া আরেকটা লাগেজ নিয়ে আসছিলে না তুমি, ওইটাই কি? জাইন শান্ত চোখ ঘুরাই ইরহামের দিকে, কাম অ্যান্ড কম্পোস্ট গলায় বলে, এসব আমার বাসায় পড়ার জিনিস। ইরহাম আরেকটা কথা বলতে নিবে, এর মধ্যেই আরস তার লাগেজ করলো। সেখান থেকে বের হয়ে আসলো বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি। প্রায় 90% ঘড়ি হলো রুলেক্স সাবমেরিনের টুটুনের সাদা পাথরের কাজ করা। ইরহাম হাঁ করে তাকিয়ে রইল। সে একবার দেখেছিল ঘড়িগুলো, এগুলোর প্রাইস প্রায় 2 লক্ষ টাকা। ইরহামের হাঁ করে তাকিয়ে থাকা আরস দেখল না। সে হাসকি গলায় বলল, শপে যাওয়ার পর এগুলো ছাড়া আমার চোখে কিছুই লাগেনি, তাই নিজের জন্য কিনে নিয়ে এসেছি এসব। ইরহামের ঘড়ি পাওয়ার আশায় উৎফুল্ল হওয়া মনটা ফুস করেই নিভে গেল। ঠান্ডা থাকা মেজাজ খিচে গেল 1 মিনিটে। দাঁতে দাঁত চেপে বসে রইল। ইরহাম তার গার্লফ্রেন্ডের কাছে গপ্পা মেরেছিল, আমার কাজিনরা এই আনবে সেই আনবে, আর এরা কি নিয়ে আসছে? একজন ওষুধের ঠেলা নিয়ে আসছে, আর একজন নিয়ে আসছে ডাক্তারি জিনিসের ঠেলা। যে একজন বেঁচেছিল সেই বেড়া নিয়ে আসছে ঘড়ি, তাও সব আবার নিজের জন্য। হাহ! ইরহাম ফুস করে শ্বাস ফেলল। লিপি বেগম কর্কশ কণ্ঠে হেলাল সাহেবকে জিজ্ঞেস করলেন, আপনাকে এসব কি আনতে বলেছে? হেলাল সাহেব বেশ উৎফুল্ল কণ্ঠে বললেন, আমি জাইনের কাছে সাজেশন চেয়েছিলাম, তোমার ছেলেরাই তো আমায় এসব আনার জন্য সাজেশন দিল। বলল এগুলো নিয়ে আসলে রোহিণী, ইরহাম, ফুফি, আহান আর জন্নার মুখ হাঁ হয়ে যাবে। ইরহাম তেরা চোখে তাকিয়ে মিনমিন করে আওড়ালো, এইগুলো দেখেই তো হা মুখ হাই রয়ে গিয়েছে, এখন তো আর আটকাছেই না। লিপি বেগম এবার নিজের লাগেজ খুললেন।
সেখান থেকে বের হয়ে আসলো বিভিন্ন প্রকার রান্নার জিনিসপত্র, যেমন কফি পাউডার, ফ্রাই প্যান, ছোটো বড় চামচ, মশলা রাখার কৌটা, খুন্তি, ফ্রোজেন ফিশ, নিউট্রেলা, চকলেট সিরাপ, বোরকা হিজাব, অর্নামেন্ট ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো দেখে রুহিনী বেগম আর ঝর্ণা বেগমের চোখ চকচকে হয়ে উঠল। মা চাচির চোখ দেখে ইরহাম আবার হতাশ হলো। এই পরিবারের উপর সে পুরাই হতাশ। হেলাল সাহেব হঠাৎই বলে উঠলেন, আরে ইরহাম, তোর জন্য আমি জুতো আর চশমা নিয়ে এসেছিলাম, ওইগুলো দিতেই ভুলে গেছি। হেলাল সাহেবের কথা শুনে জিমিয়ে পড়া ইরহামের মন কিছুটা সতেজ হলো। চকচক করতে থাকা চোখে হাঁ করে তাকিয়ে রইল হেলাল সাহেবের যাওয়ার পথে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর হেলাল সাহেব হাতে এক জোড়া নাইকের জুতো আর একটা বাচ্চাদের কালো চশমা নিয়ে আসলেন। ইরহাম চশমার দিকে ধ্যান না দিয়ে হাঁ করে নাইকের জুতো জোড়ার দিকে তাকিয়ে রয়। জুতো জোড়া হেলাল সাহেব সেন্টার টেবিলে রাখতেই চারদিকে লাল নীল সবুজ আলো জ্বলে ওঠে। সেকেন্ডের ভিতর ইরহামের হাসি হাসি মুখ কালো হয়ে গেল। অসহ্যকর কণ্ঠে বলে উঠল, বড়াব্বু, বাচ্চাদের লাল নীল কালার বিশিষ্ট জুতা আমার জন্য নিয়ে আসছেন কেন? আমি কি বাচ্চা? হেলাল সাহেব ঈষৎ হাসলেন। হাসিটা সুচারুভাবে গিয়ে গায়ে লাগলো ইরহামের। হেসে নিয়ে হেলাল সাহেব বলতে লাগলেন, তুই তো আমার কাছে সেই বাচ্চা ইরহাম, যে আমার কোলে উঠে প্রস্রাব করে দিত। ইরহামের রাগে মেজাজ চড়ে গেল। রাগ তেতিয়ে ওটা মস্তিষ্ক ঠুটে ঠুট চেপে ডাকার চেষ্টা করলো। এমন সময় হেলাল সাহেব আবারও বললেন, এই তো সেই দিনের কথা, তুই আমার কোলে উঠে প্রস্রাব করে ব্যয় ব্যয় করে কান্না করে দিতি। এমন সময় আগমন ঘটল সৈয়দ বাড়িতে সুহেদ সাহেবের। হেলাল সাহেব সুহেদ সাহেবকে দেখতেই প্রশ্নাক্ত চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তুই তুই এখন বাড়িতে? তাহলে আম্মার কাছে কে? সুহেব সাহেব সোফায় বসতে বসতে বললেন, মেজবাই আর ফুফি গিয়েছেন ওখানে। হেলাল সাহেব আর কিছু জিজ্ঞেস করলেন না, চোখ ফিরিয়ে নিয়ে তাকালেন ইরহামের দিকে। কোমল কণ্ঠে বললেন, পরে দেখা কিরকম লাগে তোকে দেখি। ইরহাম নাক ফুলাই কপালে বাজ ফেলে বলে, বড়াব্বু, আমি বাচ্চা নয় যে এসব। কথা শেষ হওয়ার আগেই হালকা হাতের থাপড় পড়ল। ইরহাম বিরস মুখে তাকাই বাবার দিকে। রাগে ফুসফুস করে বলে ওঠে, আব্বু, মারলে কেন? সুহেদ সাহেব ধমকে বলে ওঠেন, বড় ভাই যা বলেছেন তাই করো চুপচাপ। বাপের থাপ্পড় সাথে ফ্রি ধমকে ইরহামের মুখ চুপসে গেল। অস্তম্ভিত রবির ন্যায় রক্তি মুখ বানিয়ে লাল নীল বাতি জ্বলা জুতো জোড়া পরল। তারপর বাচ্চাদের কালো চশমাটা সোহেব সাহেব ইরহামকে পরিয়ে দিয়ে সামনের দিকে 2 আঙ্গুল এনে দাঁড় করালেন। হেলাল সাহেব আবেগে আপ্লুত হয়ে যাওয়া স্বরে বললেন, কতটা সুন্দর লাগছে তোকে, নজর না লাগুক। রোহিণী, একটা নজর টিকা পরিয়ে দাও ইরহামকে। রোহিণী জি ভাই বলে চলে গেল রুমের দিকে। জাইন অনেকক্ষণ হলো রুমে চলে গিয়েছে। আরশ বসে বসে হেলাল সাহেব আর ইরহামের নাটক দেখছিল। এতক্ষণ কোনো মতে হাসি আটকাতে পারলেও এবার আর পারল না। ঠুটে ঠুট চেপে ধরে এক হাত কপালে চেপে উল্টো দিকে তাকিয়ে হাসি আটকানোর বৃথা প্রয়াস করল। তখনই রোহিণী হাতে একটা কাজল নিয়ে আসলেন, আর সেটা ইরহামের কপালে গোল করে এক পাশে সুন্দর করে লাগিয়ে দিলেন। সুহেব ইরহামের তর্জনী আর মধ্যমা আঙ্গুল সামনে এনে বি আকৃতি করে সোজা করে দাঁড় করালেন। ইরহাম বিবি করে বলল, একটা ফিডার এনে গলায় ঝুলিয়ে দাও, তাহলে সব কিছুই পূর্ণ হয়ে যাবে। হেলাল সাহেব ফোন বের করে বললেন, চিজ ইরহাম, চিজ। ইরহাম দাঁত বের করে হাসতেই হেলাল সাহেব টাস করে ফটো তুলে ফেললেন। মোমো রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ঢাকা শহর হওয়ায় চারদিক থেকে গাড়ি চলাচল ও সাথে হর্নের আওয়াজ আসছে। বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত নগরী হয়তোবা ঢাকা, আর শান্ত নগরী হয়তোবা সিলেট। তাই মোমোর অনেক সময় বিরক্ত লাগে ঢাকা শহরটাকে। আজ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না হতো
তাহলে সেও তো বাড়িতে নুসরাতের মতো থাকতো। আহা, মেয়েটার কি জীবন! এইচএসসি দেওয়ার পর বলল আর পড়বে না, আর পড়লই না। মেজো মামা নুসরাতের কথা তোয়াক্কা না করে জোর করে নিয়ে ভর্তি করিয়েছিলেন সাস্টে। অনার্স ফার্স্ট ইয়ারে 2 ক্লাস করার পর যখন অ্যাসাইনমেন্ট প্রফেসররা ঠেলা ভরে ভরে দিল, এরপর আর সাস্টের আশেপাশে গিয়ে ভিড়ল না। কথাগুলো ভাবতে ভাবতেই হাঁটছিল মোমো। তখন এই যানজটে পরিবেশ ভেদ করে মোমোর মোবাইলে ফোন আসলো। মোমো ফোনটা পকেট থেকে বের করে কল ধরতেই ইসরাতের ধমক বেশি আসলো। মোমোর মনে হলো বলে আজ নুসরাতের ভূত ইসরাতের উপর বর করে ফেলেছে। তাই বরকে গিয়ে কিছুক্ষণ কথা বলার ভাষা হারিয়ে ফেললো। অবাস থেকে ইসরাত আবার জিজ্ঞেস করলো, "কি রে, কথা বলছিস না কেন?" মোমো নিজেকে সামলে মোলায়েম কণ্ঠে বলে ওঠে, "কি হয়েছে আপু? এইভাবে আজ ধমকাচ্ছ কেন? নুসরাতের ভূত কি তোমার উপর বর করেছে?" ইসরাত সে কথার প্রতিউত্তর করলো না। নরম কণ্ঠে জিজ্ঞাসা করে, "কবে আসছিস বাড়িতে?" আম্মু তোর কথা বলতে বলতে আমার কান পচিয়ে ফেললো। "আসবি কবে তুই?" মোমো চারদিক থেকে আসা গাড়ির শব্দে একটা কথাও পরিষ্কার শুনল না। তাই তাড়াহুড়ো কণ্ঠে ইসরাতকে বলল, "আপু, আমি হোটেলে গিয়ে তোমাকে কল ব্যাক করব। এখন একটু বাইরে এসেছি। তুমি জিজ্ঞেস করতে আমার শরীর কেমন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। পরে কথা বলছি।" কথা শেষ করে ইসরাতকে কথা বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিল মোমো। সামনের দিকে হাঁটতে হাঁটতে শব্দ করে দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। 8 ঘন্টা যাবৎ আরশকে সামনে বসিয়ে রেখে হেলাল সাহেব চুপ করে বসে আছেন। আরশও চুপচাপ হেলাল সাহেবের সামনে বসে মোবাইলে কিছু একটা ঘাটাঘাটি করছে। দুইজনে আরো কিছুক্ষণ চুপচাপ বসে সময় অতিবাহিত করলেন। হেলাল সাহেব এবার নিজের গোড়ামির শেকল ভেঙে গলা খাকারি দিলেন। গলা খাকারি দেওয়ার শব্দে বাস্তবতা থেকে নিজের বিচ্ছিন্ন হয়ে যাওয়া মস্তিষ্ক আবার বাস্তবতায় ফিরিয়ে আনল। প্যান্টের পকেটে মোবাইল ঢুকিয়ে রেখে নড়চড়ে বসল। 2 হাত কুলে এনে রাখল। গভীর দৃষ্টি স্থির করল হেলাল সাহেবের দিকে। হেলাল সাহেব আরশের সরাসরি চোখে তাকানোতে একটু ভড়কে গেলেন। এতক্ষণে সাজানো কথাগুলো মস্তিষ্ক থেকে এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। হেলাল সাহেব আর চোখে দেখলেন আরশকে। উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা শক্ত করে রেখে দিয়েছে। পরনে কালো রঙের ওভারসাইজ টি শার্ট আর পায়ের টাকনোর উপর ফোল্ড করে রাখা কার্গো প্যান্ট। মাথায় সাদা রঙের একটা টুপি। মসজিদে যাওয়ার জন্য রেডি হয়েছে হয়তোবা। হেলাল সাহেব নিজের অতর্কিত চিন্তাগুলো পাশে ফেলে নরম কণ্ঠে বললেন, "তোমাকে 1 সপ্তাহের জন্য আউট অফ সিলেট যেতে হবে।" আরও শক্ত করে রাখা মুখটা আরেকটু শক্ত করল। দাঁতের কপাটি চেপে ধরে দাঁড়ালো কণ্ঠে পরপর প্রশ্ন চলল, "কেন?" আরশকে প্রশ্ন ছুড়ে দিতে দেখে একটু নিজের জায়গা থেকে টলে গেলেন হেলাল সাহেব। এক যুগে চেয়ে থেকে নিষ্প্রভ কণ্ঠে বললেন, "আমি কেন টেন এর উত্তর দিতে পারবো না। তুমি যাচ্ছ মানে যাচ্ছ। এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিসিশন।" আরশ নিষ্প্রাণ চোখে চেয়ে রইল হেলাল সাহেবের দিকে। শ্যামবর্ণের ক্লিন শেপ, দাঁড়ালো স্কিন। চোয়ালে হাত দিয়ে হালকা হাতে চুলকে নিল। অব্যক্ত অভিন্নতায় কাঠকুট্টা গলায় গম্ভীর কণ্ঠে জানতে চাই, "এটা তো বলবেন কোথায় যাব? কখন থেকে বলেই চলছেন যাও যাও। কোথায় যাব সেটাই তো বলছেন না।" আরশের নিরেট হয়ে যাওয়া শ্যামবর্ণের মুখের দিকে তাকিয়ে হেলাল সাহেব মাথা নাড়ালেন। আনন্দিত কণ্ঠে বললেন, "ব্রাহ্মণবাড়িয়া।" আরশের ভ্রু যুগল কুঁচকে গেল। এক পাশে ভ্রু কুঁচকে কপালের মাঝে হালকা বাস ফেলে বরাট স্বরে জানতে চাইল, "ব্রাহ্মণবাড়িয়া কেন?" হেলাল সাহেব মর্মার্থ হলেন। এই ছেলেই ভুলে গেছে নাকি ব্রাহ্মণবাড়িয়া কার বাড়ি? পিটপিট করে আরশের দিকে তাকিয়ে আওড়ান, "তুমি ভুলে গিয়েছ কি? তোমার হবু বউ আজ দেশে আসছে। আগামীকাল তুমি ওদের ওখানে যাচ্ছ। আমি সব ব্যবস্থা করে নিয়েছি আর ওদেরও বলে দিয়েছি। আগামীকাল তুমি ওদের ওখানে যাচ্ছ। 1 সপ্তাহ ওখানে থেকে মাহাদি আর অনিকাকে নিয়ে এই বাড়িতে আসবে। বুঝছো আমার কথা নাকি আবার বোঝাবো?"
আরস হ্যাঁ না কোনো উত্তরই করল না। অনুমতি তোয়াক্কা না করে উঠে দাঁড়ালো বসে থেকে। বড় বড় পা ফেলে বেরিয়ে গেল রুমের বাহিরে। মুখ দেখেই বোঝা গেল না ভেতরে কি চলছে বা কি ভাবছে। উপর থেকে দেখে এইটুকুই ঠাওর করা গেল, উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষালী লম্বাটে মুখটা আরো বেশি গম্ভীর হয়ে পড়েছে। বের হতে হতে যখন দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল, আলগোছে গালের পাশ দিয়ে ছোট একটা গর্তের সৃষ্টি হলো, যা উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা আরো বেশি আকর্ষণীয় করে তুলল।